তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলছেন। আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আবার বহুত বড় বড় অফিসাররা পা ধরছে 5ই আগস্টের পরে আমাদের যাইয়া। বহুত বড় বড় অফিসাররা পা ধরছে 5ই আগস্টের পরে আমাদের যাইয়া। এর আগে সেনাবাহিনী সেনাপ্রধান সম্পর্কে এর চাইতেও বিশ্রী কথা একজনের মুখে আমরা শুনেছিলাম। তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। তিনি সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েছিলেন। অনেক কথা শুনেছিলাম। এছাড়া আমরা এনসিপি নেতাদের মুখে শুনেছি ডিজিএফআইয়ের অফিস গুড়িয়ে দেবে, অনেকের মুখে শুনেছি সেনানিবাসের ইট খসিয়ে নেবে। এরকম অনেক কথা গত 17-18 মাসে আমরা বারবার শুনেছি। এবার আবারও আসলো, যখন নির্বাচন চলছে তখন জামাতের প্রভাবশালী একটা আসন, জামাতের প্রভাবশালী না, ঢাকার প্রভাবশালী একটা আসন, ঢাকা 17, সেই 17 আসনে যিনি নির্বাচন করছেন তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভিডিওটা সয়লাভ হয়ে গেছে। এই যে ছড়িয়ে পড়া ভিডিও, সেখানে দেখা গেছে সেনাবাহিনী সম্পর্কে যাচ্ছে তাই বিশ্রী কথা বলছেন। 5 আগস্টের পরে সেনাবাহিনী নাকি জামাতের যে হাত পা ধরেছিল বাঁচার জন্য, তারা কিছু বলেনি। সেনাবাহিনী নাকি কারো জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে আর কাউকে এভাবে ঠেকিয়ে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। সেনাবাহিনীর সদস্যদের অপরাধ হচ্ছে অস্ত্রসহ সেনানিবাসে তাকে ঢুকতে না দেয়া, অথচ সেনানিবাসের স্পষ্ট আইন রয়েছে, সেনাবাহিনীর সদস্য ছাড়া কেউ অস্ত্র নিয়ে সেনানিবাসের ভেতরে প্রবেশ বাহির কিছুই হতে পারবে না। এই নিয়ম স্পষ্টভাবে ভাঙবেন এবং ক্ষমতায় যাওয়ার আগেই, যারা ক্ষমতায় যাননি, নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য ভোট প্রার্থনা করছেন, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই হুমকি দেন যে দেখে নেওয়া হবে এদেরকে, তাহলে ক্ষমতায় গিয়ে কি করবেন এই প্রশ্নটা সামনে এসেই যায়। সেই প্রশ্নেরই সমাধান খুঁজব। এরপর এই ভিডিও ভাইরাল হওয়ার পরে ওই প্রার্থী কি বললেন, জামাতের অবস্থান কি, এগুলোই কি হতে থাকবে কিনা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে ভিডিওটা আপনারা দেখেছেন, যে ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন, সেই ভিডিও পুরোটাই হয়তো অনেকেই দেখেছেন। সেনানিবাসের গেটে এই ঘটনা, জামাতের প্রার্থীকে অস্ত্রসহ ঢুকতে দিতে হবে সেনানিবাসে, আর ঢুকতে না দেয়ায় সেনাবাহিনীর অফিসারদের তিনি যে ভাষায় গালিগালাজ করলেন সেটা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। অথচ তিনি এই ভিডিও ভাইরাল হওয়ার পরে বলছেন এটা 1 মাস আগের ঘটনা, 1 মাস পরে এসে ভাইরাল করা হচ্ছে। 1 মাস আগের ঘটনা হোক আর 1 লক্ষ বছর আগের ঘটনাই হোক, সেনাবাহিনীর সেনানিবাসের গেটে এই ঘটনা আপনি ঘটিয়েছেন, এটা তো মিথ্যা নয়। কিন্তু একজন সচেতন মানুষ হিসেবে এই কাজ কি আপনি করতে পারেন, সেই প্রশ্ন আসছে। তিনি বলছেন পুরনো ভিডিওকে ছড়িয়ে দিয়ে নির্বাচনের সময় এর ফায়দা লোটার চেষ্টা করছে। কিন্তু আপনি নির্বাচনের মৌসুমেই তো এটা করেছেন। 1 মাস আগে হলেও আপনাকে গানম্যান বরাদ্দ দেওয়ার পরে সেই গানম্যান নিয়ে আপনি যখন ঢুকছেন, তখন সেনা আইন বলে আপনি কোনো গানম্যান, কোনো বন্দুক নিয়ে সেনা অভ্যন্তরে ঢুকতে পারবেন না। কিন্তু আপনি নাছোড়বান্দা, আপনি বলছেন যে বিএনপির নেতার জন্য সেনাবাহিনী নাকি জিব্বা দিয়ে রাস্তা চেটে পরিষ্কার করে দেয়। এই ধরনের অধ্যত্ব দেখানোর পরেও সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেনি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই যে সেনাবাহিনীরও একটা নতজানু নীতি, এই নীতির কারণে সেনাবাহিনীর যে সম্মান, সাধারণ মানুষের কাছে সেনাবাহিনীর যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলেও অনেকে বলছেন। গণমাধ্যম কি বলছে? চ্যানেল 24-এর শিরোনাম সেখানে বলছে যে সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল, দুঃখ প্রকাশ জামাত প্রার্থীর। এই যে দুঃখ প্রকাশ, এই যে স্লিপ অফ টাং হয়ে যাওয়া বারবার হচ্ছে, বারবার দুঃখ প্রকাশ এই জামাত নেতাদের ক্ষেত্রে, এনসিপি নেতাদের ক্ষেত্রে, জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে, এই যে স্লিপ অফ টাং, দুঃখ প্রকাশ,
স্পষ্ট ধর্ম অবমাননা করার পরেও বলছেন এটা স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে, অথচ একই কর্মকাণ্ড, এই যে কর্মকাণ্ড হলো, এই কর্মকাণ্ড যদি অন্য কোনো দল, প্রভাবশালী না এরকম কোনো রাজনৈতিক নেতা কিংবা কর্মী করেন, তাহলে তার বিরুদ্ধে সেনাবাহিনী কি করত? সেনাবাহিনী কি চুপ করে থাকতো? সেনাবাহিনী কি মুখে আঙুল দিয়ে বসে থাকতো? থাকতো না। কিন্তু এই যারা ঘটালেন তারা অনেক বেশি প্রভাবশালী, এবং এই সময়ে যে অনেক বেশি প্রভাবশালী তার কথামাত্রায় সেটা বোঝা যায়। তিনি এখন এসে দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশের মাধ্যমে কি সব কিছু শেষ হয়ে যাবে? এই দুঃখ প্রকাশ আর কতকাল? যখন আপনি ক্ষমতায় যাননি তখন যদি এই রকম কাজ করেন, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে আপনি কি করবেন, জনগণ কি অনুমান করবে? আপনি যদি সেনাবাহিনীকেই পাত্তা না দেন, তাহলে সাধারণ মানুষের সঙ্গে আপনি কি করবেন? এটা তো খুবই স্বাভাবিকভাবে বোঝা যায়। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম বলছে যে তর্কে জড়িয়েছেন ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। কিছুদিন আগে যার নামে সার্টিফিকেট জালিয়াতির নানা অভিযোগ নিয়ে কথা দেখলাম আমরা, যে পরে জানা গেল যে তার এই সার্টিফিকেটটা বিদেশি সার্টিফিকেট, যে সার্টিফিকেটের বৈধতা বাংলাদেশে নেই, সেই সার্টিফিকেট নিয়ে তিনি অনেক কিছু করছেন। ওই বিতর্ক পাশ কাটিয়ে তিনি এখন নির্বাচনের ক্যাম্পেইন করবেন ঠিকঠাকভাবে, জনগণকে বোঝাবেন, সেটা নয়। আবার নিজের যে পরিচয়, মানে নিজে পরিচিতও না, নিজের পরিচয়ে তিনি সন্তুষ্টও না, সেই কারণেই সেনাবাহিনীর ওই বাগবিতণ্ডার ভিডিওতে দেখা গেল তাকে পরিচয় দিতে, যে তিনি বলছেন যে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, ঢাকা 17 তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, বলেন অফিসারকে বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। এই যে অবস্থাটা, এই অবস্থাটা বলে দেয় যে খুব একটা ভালোভাবে সব কিছু যাচ্ছে না। এমপি পদপ্রার্থী ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলতে চান খালিদুজ্জামান, সেখানে দায়িত্বে থাকা সেনা সদস্যকে বলেন আমার সঙ্গে কথা বলিয়ে দেন। এরপর তার কাছে মোবাইলটি দেওয়া হয়। খালিদুজ্জামান ফোনের অপর প্রান্তে থাকা কর্মকর্তাকে বলেন আমি এস.এম. খালিদুজ্জামান, ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী। আমি সেনাপ্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই, আপনাদের অফিসারের সঙ্গে কথা বলতে চাই। নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য গানম্যান দিয়েছে, আবার আপনি আমাকে ফেরত দেবেন, মানে আমাকে যেতে দেবেন না কেন? জামাত প্রার্থী বলেন এখন আমি বাইরে গিয়ে কি করব, ব্যাক করে দেন, আমি চলে যাই। এরপর ওই জামাত প্রার্থী গাড়িতে উঠে চলে যান। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। দুঃখ প্রকাশ করছেন কেন? আপনি যদি মনে করেন আপনার হ্যাডাম দেখানোটা ঠিক ছিল, আপনি যে হ্যাডাম দেখালেন সেনাবাহিনীর সঙ্গে, এবং সেনাবাহিনীর সঙ্গে গত 17-18 মাস ধরে অনেকের হ্যাডাম দেখানোর এই ব্যাপারগুলো দেখছি। এই যে হ্যাডাম যারা দেখাচ্ছেন তারা যদি ক্ষমতায় যেতে না পারেন, তাহলে পরবর্তীতে তাদের কি অবস্থা হবে সেটা তো খুব সহজেই বোঝা যায়। এই যে মানে সুযোগ পেয়ে সেনাবাহিনীকে যাচ্ছে তাই করা, যাচ্ছে তাই হ্যাডাম দেখানো, এই হ্যাডাম দেখানো, এই সংস্কৃতি কি বাংলাদেশে চলবে? পরবর্তীতে তিনি ফেসবুক পোস্ট দিচ্ছেন, তার ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিন। সেই ফেসবুক পোস্টে তিনি বলছেন যে প্রায় 1 মাস আগে সেনাবাহিনীর সঙ্গে আমার ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি প্রসঙ্গে বেশ কিছুদিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব, এখানে বাংলাদেশের গর্ব বলছেন, বাংলাদেশের গর্ব, অহংকার, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়। বিষয়টি ইতিমধ্যেই সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে এটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যাই হোক, উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ বলতে বলতেই যে আপনারা দেশের 12টা বাজিয়ে দিচ্ছেন সেই খেয়াল কি আছে? এদিকে ডিবিসি বাংলা কি বলছে দেখুন, তাকে নিয়ে ফটোকার্ড তৈরি করেছে। সেখানে বলছে যে সময় সব সময় সমান যায় না, অনেক বড় বড় অফিসাররা পা ধরেছে 5 আগস্টের পরে আমাদের গিয়ে। তার মানে সময় সব সময় ঠিক মানে সমান যায় না। এর মানে হচ্ছে যে এখন আমি ক্ষমতায় নাই, ক্ষমতায় গেলে ব্যাটা তোরে আমি দেখে নেব। ব্যাপারটা কি তাই? ব্যাপারটা সেরকম হুমকি দিলেন, সেরকম হুমকি দিতে চান? ক্ষমতায় তো আপনারা 2 দলের যে কেউ একজন যাবেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যদি আপনি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন, তাহলে আমরা সাধারণ মানুষ
তারা কোন আশায় বাঁচবো? আপনাদেরকে নিয়ে তো আমাদের গর্ব করার কথা ছিল। আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করব যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবেন, নতুন একটা স্বপ্ন দেখাবেন। আপনারা ফ্যাসিস্টকে বিদায় করেছেন, ফ্যাসিস্টকে বিদায় করার ফলে আপনারা একটা নতুন সংস্কৃতি চালু করবেন, যে রাজনৈতিক সংস্কৃতি দেখে মানুষ মুগ্ধ হবে এবং মানুষ এতটাই মুগ্ধ হবে যে শেখ হাসিনাকে এর আগে যদি 100 বার ফ্যাসিস্ট বলে তাহলে 1 কোটি বার ফ্যাসিস্ট বলবে এবং আপনাদেরকে মাথায় তুলে নিয়ে নাচবে। কিন্তু বাস্তবতা কি সেটা হয়েছে? ফ্যাসিস্ট বলে যাকে তাড়িয়ে দিয়েছি আমরা, তার পরিবর্তে আমরা কি ভালো কোনো উদাহরণ পেয়েছি? নাকি নব্য ফ্যাসিস্ট আমাদেরকে ঘিরে ধরে বসে থাকতে চাইছে কিংবা আমাদেরকে জেকে বসতে চাইছে এবং আমাদেরকে নানাভাবে শোষণ নিষ্পেষণের মাধ্যমেই নিজেদের আখের গোছাতে চাইছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।